জুলাই হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক, কার হেফাজতে থাকবেন গুম মামলার আসামি সেনা কর্মকর্তারা, আইন অনুযায়ী সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার, দাবির প্রতি এনসিপির সংহতি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল, বলেছেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলি, 200 আফগান ও 58 পাক সেনা নিহতের দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভয়ের সংস্কৃতি গড়ে তোলা, নির্বাচন জালিয়াতি ও গুম খুনের মাধ্যমে দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় ক্ষমতা টিকিয়ে রাখতে জুলাই গণহত্যা চালিয়েছে তারা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে এসব তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বিভিন্ন বাহিনীর দপ্তরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আরও এক ধাপ এগিয়ে শেষ ধাপে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া। রবিবার বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পুড়িয়ে ফেললো, দাফন করতে দিল না, কবরস্থানে নিতে দিল না, জানাজা করতে দিল না। এদিন আওয়ামী শাসনামলের গুম খুন অপশাসনের বিভিন্ন পর্যায়ে তুলে ধরেন তাজুল ইসলাম। জানান কিভাবে ফ্যাসিস্ট দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ, যার ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হয়েছিল জুলাই গণহত্যা। জুলাই অভ্যুত্থানের গণহত্যার পেছনে এই রাষ্ট্রের যে স্বৈর শাসকের কি চেহারাটা ছিল, তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন, তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি। পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে। তাদের অপকর্মের কথা মানুষ যেন জানতে না পারে, তাই লাইভ চলাকালে প্রসিকিউশনের ফেসবুক পেজে সাইবার হামলা চালায় দুর্বৃত্তরা। এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না, কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি। আমাদের মেসেজ হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না ইনশাল্লাহ। জানান, গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়েও মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। প্রথম দিনের সময় শেষ হওয়ায় যুক্তিতর্ক উপস্থাপন সোমবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিচারের সময় ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তারা কার হেফাজতে থাকবেন সে বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন লোকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। চলমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে রবিবার সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব সংস্থার সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। সব অস্ত্র তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না, এইটা কিছু অস্ত্র তো বাইরে থাকবে, এই জন্য তো আইন শৃঙ্খলা। যদি সব কিছু উদ্ধার হতো, সব নর্মাল তো আইন শৃঙ্খলা বাহিনী লাগতো না, নর্মাল ইলেকশন হয়ে যেত। এই না, কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে উপদেষ্টা দাবি করেন,
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যাও কমেছে। এ সময় সেফ এক্সিট নিয়ে করা প্রশ্নের উত্তরও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করব? রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়া হয়, লাঠিপেটায় আহত হন বেশ কয়েকজন। এই আন্দোলনে সংহতি জানিয়ে এনসিপি নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার ছাত্র শিক্ষকদের আশা পূরণে ব্যর্থ। আর্থিক সংকটে এখনও শিক্ষকেরা নিম্ন পর্যায়ের দিনাতিপাত করছেন বলে মন্তব্য তাদের। রিপোর্ট ফজলে রাব্বির। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে রোববার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করে সারা দেশ থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রূপ নেয় জনসমুদ্রে, বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। অবস্থান কর্মসূচিতে শিক্ষক কর্মচারীরা বলেন, তাদের দাবির প্রতি সরকার আশ্বাস দিলেও তারা ফল পায়নি। আমাদের আশ্বাস দিয়েই শুধু তারা ক্ষান্ত হয়, মূলত আমাদের কোনো দাবি আদায়ের কোনো কাজ করে না। শিক্ষকরা রাজপথ পছন্দ করে না, আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি দ্রুত মেনে নিন। আমরা প্রজ্ঞাপন আপনারা জারি করুন, আমরা 1 সেকেন্ড ঢাকা শহরে থাকতে চাই না। যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন দেওয়া না হবে, আমরা শিক্ষকরা রাজপথ ছাড়বো না। আমরা প্রয়োজনে এর থেকে আরো বড় আন্দোলন যাব। আমরা সারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আমরা লাগাতার পরে প্রেস ক্লাব এলাকা থেকে কর্মসূচি সরিয়ে নিতে আহ্বান জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আহ্বানে সাড়া না মিললে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে শহীদ মিনারের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এনসিপি নেতারা। এ সময় তারা বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র শিক্ষক কারো আশায় পূরণ করতে পারেননি। শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে হামলা চালানোর ঘটনায় সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। এবং আমাদেরকে দুঃখের সাথে লক্ষ্য করতে হচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে এত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া? ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমরা যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে, ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জাতীয় ঐক্যমত্য কমিশনের নয়, দাবিটি কয়েকটি রাজনৈতিক দলের। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সংস্কার বিরোধী ট্যাগ ও নানা অপপ্রচারে একটি মহল লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষক সংগঠন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, পিআর নয়, দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই, পিআর পদ্ধতি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? আছেন নাকি? তো সেই পদ্ধতি তারা, যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা।
নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ যেন হারিয়ে না যায় সেই বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। অভিযোগ করেন কিছু দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে, এখনো করছে। আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে, এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই। আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সংগ্রাম চলমান থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। সমৃদ্ধ মুবাশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রবিবার বিকেল 5টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। সফর সূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসাবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে রবিবার বেলা 11:30টায় বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করবেন। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর ওসমানী উদ্যানে 47 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ। এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ শুরু হলেই বাজেট নিয়ে প্রশ্ন তোলে একটি মহল। এটা জনগণের দায়বদ্ধতা নয়, রাজনৈতিক অপচেষ্টা বলে মন্তব্য তার। সহস্রাধিক শহীদ ও 30 সহস্র আহতের স্মৃতি সংরক্ষণে কাজ করা হচ্ছে, যা প্রজন্ম থেকে প্রজন্মের প্রকল্প। জেলা শহরগুলোতেও স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ এগিয়ে এসেছে। কোনো অপচেষ্টা জুলাই স্মৃতি সংরক্ষণের কাজকে থামাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে রাজধানীর ওসমানীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা। ডাকটিকিট, পথস্মৃতি ও শহীদদের কবর সংরক্ষণের কাজও প্রায় শেষ পর্যায়ে বলেও জানান তিনি। আগের সরকারের আমলে স্থাপনার পরিকল্পনাতেই যারা 3 থেকে 400 কোটি টাকা আত্মসাৎ করত, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখেছি 300-400 কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরবর্তী প্রজন্মের কাছে এই যে 1.5 সহস্রাধিক শহীদ এবং প্রায় 30 সহস্র আহত আমাদের আছে, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাব। এই ধরনের কোনো অপচেষ্টা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই আগামী মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের 41% বাড়তি মাশুল। বাংলাদেশে কন্টেইনার হ্যান্ডলিংয়ের এই চার্জ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। কন্টেইনার ওঠানামার 4টি বড় টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান IFCর পরামর্শেই এই চার্জ বাড়ানো হচ্ছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা, যার প্রভাবে বাড়তে পারে দ্রব্যমূল্য। জিয়াউল হক সবুজের রিপোর্ট। প্রতিষ্ঠার শুরু থেকেই লাভজনক চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং কাজ। গেল অর্থবছরেও বন্দরটি থেকে প্রায় 3000 কোটি টাকার মুনাফা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রেকর্ড পরিমাণ মুনাফার পরও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বন্দরে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এতে 20 ফুট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের খরচ আরও $39 বাড়িয়ে ধরা হচ্ছে $133, যা পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম এমনকি ভারতের চেয়েও বেশি। বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর পরামর্শেই বাড়ছে এই ট্যারিফ। কারণ প্রতিষ্ঠানটির এপ্রিলের সুপারিশ বলছে বিদ্যমান চার্জ বেসরকারি বিনিয়োগের জন্য জুতসই নয়। বাংলাদেশের ব্যাপারে তাদের একটা এক্সপার্ট অপিনিয়ন তারা দেয় IFC,
কিন্তু ওই অপিনিয়ন দিয়ে আমি এই পোর্টের চার্জ ডাবল করে দেবো, এটা তো কখনো ভায়াবল হতে পারে না। শুধু গার্মেন্টস না, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাই, অল চেম্বার্স এফবিসিসিআই সব জায়গা থেকে কিন্তু এটা সিরিয়াস একটা আমরা প্রতিবাদ করেছি যে এই টাকা বাড়তে পারে না। বন্দরের ট্যারিফটাকেই যদি শুধু আন্তর্জাতিক বিষয় এর সাথে আমরা অ্যালাইন করি তাহলে তো হবে না। পুরো দেশের ইকোনমির সামগ্রিক বিষয়টাকেই আমাদের একটা ফ্রেমে ফেলতে হবে। এই সময় যে ট্যারিফটা বাড়ানো হয়েছে সেটা একেবারে অযৌক্তিক। এটা এমনিই আমাদের ট্রেডটা নেগেটিভ রেশিওতে আছে, তো সেই ক্ষেত্রে ডাউনফলে সেখানে আমাদের এইটা বাড়ানোর কোনো যুক্তি ছিল না। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, বিশেষ কোনো টার্গেট গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়ার নামে ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত। চিটাগাং পোর্ট এবং বঙ্গোপসাগর সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশ কিছু রাজনৈতিকভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুতরাং এই সমস্ত ধোঁয়াশার ভিতরে অন্তর্বর্তী সরকারের এই পোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমার মনে হয় নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা প্রয়োজন। পোর্টের চার্জ বা পোর্ট হ্যান্ডলিংয়ের বিষয়গুলোকে একটি উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বিবেচনা করে সেখান থেকে সর্বনিম্ন দরদাতা যারা আসছেন তাদের চাহিদা মোতাবেক এবং পোর্ট কর্তৃপক্ষের যে ধরনের চাহিদা সেগুলোর মোতাবেক বিবেচনা করে সেই আলোকে আমার মনে হয় যে পোর্ট চার্জের বিষয়টি যদি নির্ধারণ করা হয় সেটি অনেক বেশি যৌক্তিক হবে। প্রায় সব পক্ষই বলছেন, বন্দরের বাড়তি ট্যারিফের দায় ভোক্তাদের ওপরই চাপাবেন ব্যবসায়ীরা, যা দিন শেষে মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেবে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে 41% মাসুল বাড়ানোকে চট্টগ্রাম বন্দর বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বন্দর ব্যবহারকারীরা এই মাসুল স্থগিতের দাবি জানিয়েছে। বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা করে সবার সম্মতিতে মাসুল নির্ধারণ করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে দুপুরে মহানগরীর একটি 5 তারকা হোটেলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতাদের সমন্বয় সভায় তারা এই দাবি জানান। সভায় ব্যবসায়ী নেতারা বলেন, কারোর সাথে আলোচনা ছাড়াই একতরফাভাবে চট্টগ্রাম বন্দরে 41% মাসুল বাড়ানো হয়েছে, কিন্তু মংলা ও পায়রা বন্দরে বাড়ানো হয়নি। বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা না করে বাড়তি মাসুল কার্যকরের কোনো সুযোগ নেই। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে উপদেষ্টাদের চট্টগ্রামে যেতে বাধা দেওয়া হবে বলেও জানান তারা। চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। ট্যারিফ বাড়িয়ে বন্দরকে মেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এই ঘটনায় তালেবান ও এর সহযোগী 200 যোদ্ধা নিহত হওয়ার দাবি তুলেছে পাকিস্তান সেনাবাহিনী। পাল্টা 58 পাক সেনা নিহত হওয়ার দাবি করেছে আফগান সরকার। এদিকে পাকিস্তানের সঙ্গে লড়াই আপাতত স্থগিত করেছে আফগানিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কথা জানিয়েছেন। শনিবার রাতে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলা চলে মধ্যরাত পর্যন্ত। শুরুতে আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে গুলি চালানো হয়েছে বলে দাবি ইসলামাবাদের। প্রতিক্রিয়ায় পাল্টা গুলি চালায় পাক বাহিনী। সীমান্তে 6টিরও বেশি স্থানে গোলাগুলি হয়। তালেবান বাহিনী 3টি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে। পাকিস্তানের হামলায় আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাঙ্কসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। 19টি আফগান সীমান্ত চৌকি দখল করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তোলে তালেবান সরকার। এই প্রতিক্রিয়ায় এই প্রতিশোধমূলক হামলা চালায় আফগানিস্তান। এদিকে ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রবিবার বিকেলে জানান, সৌদি আরব ও কাতারের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানের সঙ্গে লড়াই আপাতত স্থগিত করেছে আফগানিস্তান। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, একসাথে কাজ করলে রাষ্ট্র ক্ষমতায় ফিরবে বিএনপি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যে কোনো মূল্যে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রবিবার পুরান ঢাকার বিভিন্ন এলাকার শ্রমিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে। ঢাকা 6 আসনকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 1991 সালে এখান থেকেই শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। 96 সালে ঢাকার 8টি আসনের মধ্যে কেবল এই আসনে জয় পেয়েছিল বিএনপি।
তাই এই আসন বিএনপিকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এনসিপি ও জামাতের সমালোচনা করে বিএনপির নেতা বলেন, পিআর পদ্ধতি দেশের স্বাধীনতার জন্য হুমকি। এনসিপি লুটপাট এবং সরকারি টেন্ডারবাজি থেকে শুরু করে বদলি বাণিজ্য সবকিছুতে তাদের একটা অংশ জড়িয়ে পড়লো। আমাদের জামাতে ইসলামী এই যে একটা দাবি করা হচ্ছে পিআর পদ্ধতি, এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না। এই পদ্ধতি যদি হয়, এটা বাংলাদেশের জন্য একটা হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি। দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং এই অঞ্চল থেকে এই ঢাকা 6 আসন একটি ঐতিহ্যবাহী আসন, এই আসন আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে দলকে উপহার দিতে হবে, নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতীকটি দিতে পারেননি ইসি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সিসি বলেন, এনসিপি কাঙ্ক্ষিত প্রতীক না পেলেও গণতন্ত্রায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করে না নির্বাচন কমিশন। গণঅভ্যুত্থানের যারা নিজের জীবন বাজি রেখেছিল তারা এই ধরনের কাজ করবে না বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। কমিশন চায় একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে। রাতের অন্ধকারে লুকিয়ে কোনো ভোট হবে না বলেও আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। রাকসু নির্বাচন সামনে রেখে 10 দফা নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণা করেন ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এশা। ইশতেহারে শামসুজ্জোহার হত্যা দিবস 18 ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস, একাডেমিক উৎকর্ষ নিশ্চিত ও মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন সহ বিভিন্ন দফা তুলে ধরা হয়। প্যানেলের জন্য অন্য সদস্যরা উপস্থিত ছিলেন এ সময়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, বাইরে থেকে অনুদান নয়, বিশ্ববিদ্যালয়ের বাজেটে বরাদ্দ বাড়িয়ে এসব কাজ করা সম্ভব। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক, কার হেফাজতে থাকবেন গুম মামলার আসামি সেনার কর্মকর্তারা, আইন অনুযায়ী সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার, দাবির প্রতি এনসিপির সংহতি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছে কয়েকটি দল, বলেছেন মির্জা ফখরুল, বিএনপিকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও তালিবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলি, 200 আফগান ও 58 পাক সেনা নিহতের দাবি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।